নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজকে আমি পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের গল্প অয়মারম্ভ। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। তাহলে শুরু করি আজকের গল্প অয়মারম্ভ। বৌভাতের অনুষ্ঠানের জন্যে নিজেদের বাড়ির কাছাকাছি একটি স্কুল বাড়ি ভাড়া নিল প্রদীপ। সেক্রেটারির সঙ্গে জানাশোনা আছে, তাই ভাড়া যৎসামান্যই লাগলো। কোনো বিয়ে বাড়ি 3 দিনের জন্য ভাড়া নিতে হলে আজকালকার দিনে 700-800 টাকার কমে হতো না। সেদিক থেকে টাকাটা কমই লেগেছে। কিন্তু বাড়ি ভাড়া কম লাগলে কি হবে, নিমন্ত্রিতের সংখ্যা বড়ই বাড়িয়ে ফেলেছে প্রদীপ। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কাউকে আর বাকি রাখেনি। বিয়েতে নিমন্ত্রণকর্তার নাম হিসেবে অবশ্য ওর বাবা প্রভাত সরকারের নামই ব্যবহার করেছে, কিন্তু আসল কর্মকর্তা সে নিজে। যা কিছু করবার সে নিজেই করছে, করবে না তো কি করবে। বাবা বছর 10 আগে অফিস থেকে অবসর নিয়েছেন। সংসার থেকেও প্রায় অবসর নেওয়ার মতোই অবস্থা। কোনো কথার মধ্যে থাকেন না, যেহেতু তার কথা কার্যক্ষেত্রে থাকে না, উলটপালট হয়ে যায়। প্রদীপের মা মনোরমাও আজকাল আর সাথে পাঁচে থাকতে চান না। যা করবার ছেলেমেয়েরাই করে। তার স্বাস্থ্যও ভালো নয়, তবে তিনি অবস্থাটা মোটামুটি মানিয়ে নিতে পেরেছেন। প্রদীপের বাবার মতো ভিতরে ভিতরে গজগজ করেন না। অনেকে ভেবেছিল প্রদীপ বিয়েই করবে না। জীবনের 45 বছর যে আইবুড়ো থেকে কাটিয়ে দিল, সে বাকি জীবনটাও সেইভাবেই কাটাবে। কিন্তু কি হলো, হঠাৎ তার সিদ্ধান্ত বদলে গেল। বাড়ির সবাইকে বলে দিল, আমি বিয়ে করব। ভেবো না তোমাদের কিছু করতে হবে না, যা করবার আমিই করব। মনোরমা হেসে বললেন, পাগল ছেলের কথা শোনো, যা করবার তুই করবি কি রে? বিয়ে করবি, খুব ভালো কথা। বাড়িতে প্রথম বউ আসবে আমাদের, তুই বড় ছেলে, আমরা সব দেখব, শুনব, পছন্দ করব। প্রদীপ বলল, মা, যদি 21-22 বছর বয়সে আমার বিয়ে দিতে, তাহলে সেই রকমই হতো। তোমরাই দেখতে, শুনতে, সব ব্যবস্থা করতে। কিন্তু বুড়ো ছেলের বেলায় তা হয় না। এখন আমি বাবা, আমি ছেলে, তোমরা শুধু দেখে যাও, দেখবে খুব খারাপ কিছু করব না। মনোরমা হেসে বলেছিলেন, ঠিক আছে, আমাদের দুজনকে 2খানা নিমন্ত্রণের চিঠি দিও বাপু, এসে আশীর্বাদ করে যাব। প্রদীপও হেসে জবাব দিয়েছিল, কেন, তোমরা কি ডিভোর্স করেছ, নাকি লিগাল সেপারেশন হয়েছে তোমাদের? 1খানা চিঠিতে দুজনকে নিমন্ত্রণ করলে হবে না? আমি খরচ বেশি বাড়াতে পারবো না। মনোরমা বলেছেন, হতভাগা কোথাকার। ছেলের কথা শুনে চলতে হয় বই কি। সংসারের বেশিরভাগ খরচ এই বড় ছেলে দেয়। শুধু আজ নয়, 22-23 বছর বয়স থেকে প্রদীপ চাকরি করছে। তখন থেকেই গোটা সংসারের ভাবনা সে ভেবে আসছে। যতদূর পারে বাবাকে চিন্তামুক্ত করবার চেষ্টা করেছে। এমন দায়িত্ববান ছেলে আজকালকার দিনে খুব কমই মেলে। প্রথম 2 মেয়ের বিয়ে প্রভাত বাবুই দিয়েছিলেন, কিন্তু তার পরের 3 বোনের বিয়ে
প্রদীপই উদ্যোগ আয়োজন করে দিয়েছে। সেই সব বিয়ের খরচ সব না হোক, সেই বেশিরভাগ বহন করেছে। আরও দুটি বোন এখনও অনুরা, বিবাহযোগ্যা। সবাই ভেবেছিল প্রদীপ আর বিয়ে করবে না, ওই বোন দুটির বিয়ে দিয়েই জীবনের যথা কর্তব্য শেষ করবে। কিন্তু হঠাৎ প্রদীপ তার সিদ্ধান্ত বদলে ফেলে জীবনের মোড় ফিরিয়ে দিল। কনে নির্বাচনের ভারও নিজেই নিয়েছে প্রদীপ। বিয়ে করবে শুনে অনেক ভালো ভালো সম্বন্ধ এসেছিল। 22, 23, 24, 25 বছরের মেয়ে, দেখতে সুশ্রী, বিদ্যায় গ্র্যাজুয়েট। এমনকি দু একটি MA-BTর সঙ্গেও সম্বন্ধ এসেছিল। কিন্তু প্রদীপ সব নাকচ করেছে। বলেছে, বউ বিদ্যায় আমাকে ছাড়িয়ে যাবে তা হবে না। আমি অর্ডিনারি গ্র্যাজুয়েট, আমার স্ত্রী যদি এত বিদুষী হয় আমাকে মোটেই গ্রাহ্য করবে না। তারপর সম্বন্ধ আসতে লাগলো। গরিবের ঘরের 18, 19, 20, 21 বছরের সব মেয়ের সঙ্গে। দেখতে তারাও কেউ কেউ বেশ সুশ্রী। কিন্তু প্রদীপ সেসব সম্বন্ধ এক কথায় বাতিল করে দিয়েছে। হেসে বলেছে, ওসব নাতনির বয়সী মেয়েকে বিয়ে করে কি করব? দুদিন বাদেই ঠাকুরদাকে ফেলে পালাবে, তখন কি গতি হবে আমার? যা তো যাবে, পেটও ভরবে না। তার চেয়ে আমার সমবয়সী একজন কাউকে বিয়ে করলে আমি নিশ্চিন্তে তাকে নিয়ে ঘর সংসার করতে পারব। মনোরমা বললেন, তুই কি সত্যিই বিয়ে করবি নাকি হাসি মশকরাই করবি? তোর মতলব তো আমি কিছু বুঝতে পারছি নে বাপু। সত্যি যদি কোনো বুড়ি ধাড়িকে বিয়ে করে ঘরে নিয়ে আসিস, আমি বাড়ি ছেড়ে পালাবো। অনেক খোঁজাখুঁজি দেখাদেখির পর প্রদীপ একটি মেয়েকে শেষ পর্যন্ত পছন্দ করল। মেয়েটি রাইটার্স বিল্ডিংয়ে চাকরি করে, থাকে এন্টালি অঞ্চলের লেডিজ হোস্টেলে। বাবা মা বর্ধমানে থাকেন, বয়স 36। অবশ্য দেখে অতটা মনে হয় না, মোটামুটি সুদর্শনা। বাবা মা দুজনেই খুঁতখুঁত করতে লাগলেন। এত বয়স, তাছাড়া আবার চাকরি করে, MA ঘর সংসার করবে কখন? প্রদীপ মাকে বুঝিয়ে বলল, মা, আজকাল মধ্যবিত্ত ঘরের মেয়েই রাঁধে, আবার চুলও বাঁধে। আমি তো চাকরি করা বউই চাই। ব্যয়ের ব্যবস্থাটি যেমন হবে, আয়ের ব্যবস্থাও তেমনি হয়ে থাকুক। আমার আরও দায়িত্ব কর্তব্য আছে সংসারে, শুধু নিজের জন্যে খরচ করলেই তো হবে না। মনোরমা চুপ করে থাকেন। মতবিরোধের কোনো ব্যাপার হলেই ছেলে খরচপত্রের কথা মনে করিয়ে দেয়। অবশ্য হিসেবি ছেলে, শুধু চাকরির ওপর নির্ভর করে বসে নেই। সাইড বিজনেস আছে ফার্নিচারের, ইন্স্যুরেন্সের এজেন্সি নিয়েছে ছোট ভাইয়ের নামে। বড় সংসারের বড় দায়িত্বের কথা সব সময় ভাবে। কাগজের বিজ্ঞাপন দেখে প্রদীপ চিঠিপত্র দিয়েছিল, সেই সূত্রে আলাপ। নিজে কখনো খরচ করে বিজ্ঞাপন দেয়নি। যেসব কনেপক্ষ পাত্র চেয়েছে তাদের ভিতর থেকে বাছাই করে জাত আর অবস্থার সঙ্গে মিলিয়ে বক্স নাম্বার লক্ষ্য করেছে প্রদীপ। তারই একটা গিয়ে পড়েছে গোপাদের বাক্সে। দেখা দেখি প্রথমে হোস্টেলে হয়নি, গোপার অফিসেও নয়, যদিও সেই রকমই
ইচ্ছা ছিল প্রদীপের। কোণে দেখেছে ভবানীপুরে গোপার এক কাকার বাড়িতে। তারপর অফিসে গিয়েও মেয়েটির সঙ্গে আলাপ পরিচয় করে খুশি হয়েছে। নিজে পছন্দ করবার পর বাবা মা ভাই বোনদের বলেছে, এবার তোমরা দেখে আসতে পারো। ইলা বলেছে, দাদার কথার অবাধ্য হওয়া যায় না। তাই মেজদাকে নিয়ে ইলু আর মিলু ভাবি বৌদিকে দেখে তার সঙ্গে আলাপ টালাপ করে এসেছে। দেখে খুশিই হয়েছে। বয়সটাই যা একটু বেশি, আর কিছুতে আপত্তি করবার মতো কিছু নেই। অপরূপ সুন্দরী নয়, গান বাজনাও জানে না, জানে চাকরি করতে। চাকরিতে উন্নতিও করেছে। ঘর সংসারের কাজকর্মে আইডিয়া আছে। আর কি চাই? এখন স্বভাব ভালো হলেই সব ভালো। একান্নবর্তী পরিবারে মানিয়ে চলতে পারলেই হলো। সেই পরীক্ষায় আসল পরীক্ষা। মানাতে না পারলে দাদা আলাদা বাড়ি ভাড়া করবে। কেউ তখন আর তাকে আটকাতে পারবে না। বাবা মা গেলেন একেবারে পাকা দেখা দেখতে। আশীর্বাদ করে এলেন একছড়া হাড় দিয়ে। গোপার বাবা নেই, কাকারা আছেন, দাদারা আছেন। বৈষয়িক কথাবার্তাও প্রদীপই সারল তাদের সঙ্গে। পণের কোনো কথাই ওঠে না। যৌতুক যৎসামান্য দিলেই হবে। প্রদীপের নিজের কোনো দাবি নেই। বাবা মার হাতে দিল, নমস্কারী শাড়িটারি কি লাগবে না লাগবে সেসব ঠিক করবার ভার। বন্ধুদের কেউ কেউ বলেছিল, এত বয়সে বিয়ে করছো, রেজিস্ট্রি করে কাজটা মিটিয়ে ফেলো। আর ঢাকঢোল পিটিয়ে কি হবে? প্রদীপের ভাইদেরও তাই ইচ্ছা। আত্মীয় স্বজন কারোরই ইচ্ছা ছিল না প্রদীপ নিজের বিয়ে নিয়ে বেশ হইচই করে, কি ব্যয়বাহুল্যের মধ্যে যায়। কিন্তু প্রদীপ বলল, বিয়ে তো একবারের বেশি দুবার করতে যাচ্ছি না। এই প্রথম, এই শেষ। তাই এর মধ্যে যত আনন্দ আহ্লাদ আছে, মজা টজা আছে, সব ভোগ করে নেব। এ তো আমার দ্বিতীয় পক্ষ নয়, প্রথম পক্ষ। আমি লজ্জা করব কোন দুঃখে? মাকে ঢালাও হুকুম দিয়ে দিল প্রদীপ, তোমার আমলের, তোমার মা দিদিমার আমলের যত আচার টাচার আছে সব আমাকে বলবে। আমি নির্বিচারে সব মানব। দুদিনের জন্যে আমি আদিবাসী হতে রাজি আছি। কিন্তু দেখো, পান থেকে যেন চুন না খসে। হলেও তাই। বিয়ের সব রকম নিয়মকানুন, স্ত্রী আচার নিখুঁতভাবে মেনে চলল প্রদীপ। তার মা মাসিরা দেখলেন এমন বাধ্য ছেলে হয় না। গোড়ের মালা গলায় দিয়ে, মাথায় টোপর পরে, জনা 50 বরযাত্রী নিয়ে ট্রেনে করে প্রদীপ বর্ধমানে বিয়ে করতে গেল। কনেপক্ষ কলকাতাতেই বিয়ে দিতে রাজি ছিলেন। কিন্তু প্রদীপের নিজের শখ বর আর বরযাত্রীরা কিছুটা দূর যাত্রী হোক, নইলে বিয়ের মধ্যে ঠিক রোমান্স কি অ্যাডভেঞ্চারের আমেজ আসে না। প্রদীপের বাবা গেলেন সাক্ষী গোপাল হিসাবে। আসলে প্রদীপই বর, প্রদীপই বরকর্তা। এই সেনাবাহিনীর সে নিজেই সেনাপতি। তার ম্যানেজমেন্ট নিখুঁত। অন্য কারো ওপর নির্ভর করে প্রদীপ স্বস্তি পায় না। দুটি ভাই, সুদীপ আর শুভদীপ, তারাও এখন উত্তর 30, চাকরি বাকরি করে। কেউ এখনো বিয়ে থা করেনি। পারিবারিক অবস্থার কথা ভেবেই
এগোয়নি। কি অন্য কারণও থাকতে পারে। বরযাত্রী হিসাবে তারাও গেল সঙ্গে, কিন্তু প্রদীপের কাছে তারা নাবালক, সাংসারিক বিষয়বুদ্ধি নেই। আর প্রদীপ যাদের নাবালক মনে করে তারা দাদার কাণ্ড দেখে মুখ টিপে হাসে। প্রদীপ তা টের পায়, কিন্তু রাগও করে না, পরোয়াও করে না। কিন্তু সবচেয়ে অবাক করে দিল প্রদীপ বৌভাতের ব্যবস্থায়। নিমন্ত্রিতের সংখ্যা 500। ভোজের ব্যবস্থা ডাল ঘণ্ট চানাচুর নয়, লুচি, পোলাও, মাছ, মাংস, দই মিষ্টি। প্রভাতবাবু একবার শুধু বলেছিলেন, এত যে খরচ করছো কুলোতে পারবে তো? প্রদীপ তাকে ভরসা দিয়ে বলেছে, কিচ্ছু ভেবো না, আমার সব হিসাব আছে। বিয়ের হিসাবের খাতাও প্রদীপের নিজের হাতে, একটি মোটা এক্সারসাইজ বুকে। মাছ, মাংস, তরিতরকারি, ঘি, ময়দা কিনেছে সে নিজের হাতে। কি এমন সব লোককে দিয়ে যাদের ওপর নির্ভর করা যায়। ভোজ্য সরবরাহের ভার কোনো কেটারারকে দেয়নি। সাবেকি মতে ভিয়েন বসিয়েছে স্কুল বাড়ির বিশাল ছাদে। এই বিরাট ভোজ্যযজ্ঞেও ঘাঁটিতে ঘাঁটিতে সে লোক বসিয়েছে। যেখানে যাকে মানায়, যার দ্বারা যে কাজ হয় তা তার জানা আছে। কোথাও ভগ্নিপতিকে, কোথাও মেজমামাকে, কোথাও বা বন্ধুকে দায়িত্বপূর্ণ কাজের ভার দিয়ে রেখেছে। ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকেনি, সব সময় খবরদারি করছে। এদিকে পরনে তার মিহি কোঁচানো ধুতি, গায়ে সিল্কের পাঞ্জাবি, পায়ে ব্রাউন রঙের দামি গ্লেজকিডের নিউকাট, হাতে নতুন রিস্ট ওয়াচ। পোশাকটা বাবু কার্তিকের হলে কি হবে, ভূমিকা ধনুর্ধর দেব সেনাপতির। চরকিবাজির মতো একতলা থেকে 3 তলায় কতবার যে উঠল নামল প্রদীপ তার ঠিক নেই। ভালো কাজের জন্যে কাউকে পিঠ চাপড়ে দিল, ত্রুটি বিচ্যুতির জন্যে কাউকে বা মৃদু তিরস্কার, অভ্যাগতদের অভ্যর্থনা। সব জায়গায় প্রদীপের চোখ আছে। মাঝে মাঝে বন্ধু কি বন্ধুস্থানীয়দের নতুন বউয়ের সঙ্গে আলাপও করিয়ে দিতে লাগলো প্রদীপ। আর প্রত্যেকবার একবার করে দেখে নিল বউকে, চোখে চোখে তাকিয়ে হাসল, প্রতিবারই হাসল। লাল বেনারসি পরে ফুলের মালা গলায় দিয়ে উচ্চাসনে বসে আছে শালঙ্কারা নববধূ। কে বলবে ওর বয়স 36? 16 বলে ভেবে নিলে ক্ষতি কি? ফুলসজ্জার রাতে কোনো মেয়েকে কি সমবয়সী মনে হয়? মহাকাব্যের নায়িকারা কি চিরতরুণী নয়? ছুটি মিলল রাত 1:30টার পরে। স্কুলবাড়ির দোতলা একটি ঘরকে সাজিয়ে গুছিয়ে বাসর ঘর করা হয়েছে। ইলু আর মিলু পৌঁছে দিয়ে গেল গোপাকে। প্রদীপ জানালায় দাঁড়িয়ে সিগারেট টানছিল। স্ত্রীকে সাজসজ্জা বদলাবার সময় দিতে একটু বাইরে গিয়ে দাঁড়ালো। মিনিট 15 বাদে দরজায় টোকা দিয়ে বলল, আসতে পারি? ভিতর থেকে সাড়া এলো, নিশ্চয়ই। বেশ মিষ্টি গলা, বয়সের সঙ্গে তাল রেখে গলাটা গোপার ভারী হয়ে যায়নি, এটা কম ভাগ্য নয়। ঘরে ঢুকে প্রদীপ একটা চেয়ারে বসল, হেসে বলল, সারা দিন যা খাটুনি গেছে, শুলেই ঘুমিয়ে পড়ব। কথাটা আর বলা হবে না। তোমার কি শুতে ইচ্ছা করছে? ক্লান্তি লাগছে? গোপা মৃদু হেসে বলল, ক্লান্তি কেন লাগবে,
আমি তো সারাদিন বসেই ছিলাম। খেটেছ তুমি, তোমার ক্লান্তি না লাগলেই হলো। স্বামীর অনুরোধে গোপা বসল নিজে খাটের ধারে ফুলের রাশি সরিয়ে দিয়ে। প্রদীপ বলল, আমার কোনো ক্লান্তি নেই, আমি এখন 22 বছরের যুবক, আর তুমি ষোড়শী। গোপা বলল, আমার বয়স কেন বাড়িয়ে দিচ্ছ? আমি তোমার চেয়ে 9 বছরের ছোট। তুমি যদি 22 হও, আমি ত্রয়োদশী। প্রদীপ স্ত্রীর কথার তারিফ করে বলল, বাহ বাহ, তোমাকে তাহলে 13 বছরের মেয়ে বলেই ধরে নেব। নাক টিপে দেখব নাকে দুধ গলে কিনা। গোপা হেসে বলল, একটু সবুর করো, টলু একটা ফলস নথ পরিয়ে দিয়েছে, ওটা এখনো খোলা হয়নি। নাক টিপলে এখন নথ বেরোবে। শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি 22 বছরের যুবক, আর আমি 13-14 বছরের কিশোরী। এটা কিন্তু আমাদের নিজেদের ঘরে, বাইরে এই ভাবটা দেখাতে যেও না, লোকে হাসবে। হাসলেই বা? গোপা ঘাড় নেড়ে বলল, লোকে আমাদের নিয়ে হাসাহাসি করবে, আমি তাতে রাজি নই। কথাগুলি মিষ্টি করেই হেসেই বলল গোপা, কিন্তু ওর শেষ কথাটুকু প্রদীপের কানে লাগল। দুদিনের আলাপেই প্রদীপ বুঝতে পেরেছে গোপা প্রদীপের বোন ইলামিলা নয়, যে দাদার কথায় উঠবে বসবে। এ অন্য জাতের মেয়ে। প্রদীপ এবার অন্য প্রসঙ্গে গেল। তোমাকে অনেক কথা জিজ্ঞেস করেছি, তুমি জবাব দিয়েছ, কিন্তু এতদিন তুমি বিয়ে করনি কেন তা জিজ্ঞেস করতে পারিনি। আজ যদি জিজ্ঞেস করি? গোপা হেসে বলল, আমিও তো জিজ্ঞেস করতে পারি, তুমি কেন বিয়ে করনি এতদিন? প্রদীপ বলল, সে তো দিনের আলোর মতো স্পষ্ট। সাংসারিক অবস্থা ফেভারেবল ছিল না। আমি কতকগুলি দায়িত্ব কর্তব্য ঘাড়ে নিয়েছিলাম, সেগুলি শেষ না করে বিয়ে করতে পারিনি। গোপা বলল, আমার অবশ্য এসব কিছু ছিল না। আমার বাবা জ্যোতিষ মানতেন। আমার কোষ্ঠীতে ছিল 30 বছরের মধ্যে বিয়ে হলে ফল অশুভ হবে। বাবার কথার ওপর কথা বলার কারও সাধ্য ছিল না, কিন্তু আমি 30-এ পৌঁছতে না পৌঁছতেই বাবা পরপারে চলে গেলেন। আমি ভাবলাম আর বিয়ে টিয়ে করব না। বেশি বয়সে বিয়ে ছেলেদের মানালেও মেয়েদের মানায় না, নানা অসুবিধে আছে। তারপর মত কিসে বদলালো? গোপা বলল, আত্মীয় স্বজনের কথায়, মা, দাদা, বৌদিদের অনুরোধে। নিজেও ভেবে দেখলাম, সারা জীবনটা একা একা কাটালে বোরিং লাগতে পারে। আমাদের অফিসেও চিরকুমারীদের মধ্যে 2-1জনকে দেখেছি, হোস্টেলেও কেউ কেউ আছে। তাদের অবস্থাটা খুব ভালো বলে মনে হয় না। নানা জটিলতা, নানা কমপ্লিকেশন। আমি ভাবলাম তার চেয়ে একটা এক্সপেরিমেন্ট করে দেখাই যাক না। প্রদীপ বিস্মিত হয়ে বলল, এক্সপেরিমেন্ট? তাছাড়া আবার কি? তুমিও তো তাই করছো না? তাই বলো। গোপার মুখে তেমনি হাসিটুকু লেগে আছে। প্রদীপ একটু চুপ করে থেকে বলল, তুমি যেসব কারণের কথা বললে, আমি যদি তা পুরোপুরি সত্যি বলে মেনে না নিই? গোপা বলল, সে তোমার ইচ্ছে।
তুমি যদি না মানো, আমি কি তোমাকে জোর করে মানাতে পারবো? সে চেষ্টাও আমি করব না। চেষ্টাও করবে না? আমার মনে যদি সন্দেহ থেকে যায়? গোপা বলল, ভালোই তো। শুনেছি সাদামাটা স্বামীর চেয়ে সন্দিগ্ধ স্বামীকে নিয়ে বাস করা খুব মজার। বলেই হেসে ফেলল গোপা। ফুলশয্যার রাত্রে ওর মনে খুশির বন্যা বয়ে যাচ্ছে, শুধু তার ধরনটা আলাদা। প্রদীপ বলল, এ কি শোনা কথা, না নিজের অভিজ্ঞতা থেকে শেখা? আমি তোমার কোন পক্ষ, সত্যি করে বলো তো? দ্বিতীয় না তৃতীয়? পঞ্চম। বলতে বলতে আবার সেই হাসি। এবার কিন্তু আমার সত্যিই ঘুম পাচ্ছে। স্কুলের ঘড়িতে 2টো বাজলো, শুনলে না? ঘুমোবে না এখন? প্রদীপ বলল, ঘুমোবো বই কি। তারপর সুইচ অফ করে দিয়ে বিছানায় এলো শুতে। ফুল রাশির মধ্যে ডুবে গেল। ফুল আর শুধু ফুল। প্রদীপেরই আগে ঘুমিয়ে পড়বার কথা, কিন্তু দেখা গেল গোপাই ঘুমিয়ে পড়েছে। স্ত্রীর স্বভাবের কথা ভাবতে লাগলো প্রদীপ। নিঃসন্দেহে গোপা বুদ্ধিমতী, সুচতুর। অফিসে 12 বছর ধরে চাকরি করলে নিতান্ত বোকামেও চালাক হয়ে ওঠে। কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, কাকে কতটুকু দিতে হবে না হবে জানে। জীবন সম্বন্ধে যদি ওর কিছু অভিজ্ঞতা হয়েও থাকে, সে অভিজ্ঞতা শুধু তিক্ত নয়, মধুরও। নইলে কি অমন করে হাসতে পারে? স্ত্রীর প্রগল্ভতা ভালোই লেগেছে প্রদীপের। সতেজ প্রাণ আছে ওর মধ্যে। বয়স হয়েছে বলে, অফিসে 10টা 5টা কলম পেশে বলে শুকিয়ে কাঠ হয়ে যায়নি। কিন্তু তা যেমন যায়নি, তেমন ভিতরে ভিতরে ও আত্মসচেতন একটি স্বতন্ত্র ব্যক্তিত্ব নিয়ে এসেছে। গোপা বাপের বাড়ি থেকে গয়নাগাটি, যৌতুক টৌতুক বেশি আনেনি। প্রদীপ নিষেধ করেছে বলেই আনেনি। কিন্তু ইচ্ছায় অনিচ্ছায়, জেনে এবং না জেনে নানা ধরনের মতামত, রুচি, সংস্কার পুঞ্জীভূত করে এনেছে। সেই সব মত, রুচি আর সংস্কারের সঙ্গে পদে পদে প্রদীপের মিল নাও হতে পারে। ইলু আর মিলুর মতো ওকে কথায় কথায় ওঠবস করানো যাবে না। সেই কথা মনে রেখে সে সম্বন্ধে সম্পূর্ণ সচেতন হয়ে প্রদীপকে চলতে হবে। নইলে পদে পদে হোঁচট খাওয়া অনিবার্য হয়ে উঠবে। ঘুমন্ত স্ত্রীকে পাশে নিয়ে প্রদীপ দূর এবং অদূর ভবিষ্যতের দাম্পত্য জীবনের মধ্যে জেগে রইল। এতক্ষণ শুনছিলেন ছোট গল্প অয়মারম্ভ।